হাসিনা সহ গুমের সাথে জড়িতরা রাজনীতি করতে পারবেন না মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না। আইন করার দাবি স্বজন হারাদের। আবারও খালেদা জিয়ার সক্রিয় রাজনীতিতে ফেরার গুঞ্জন, উজ্জীবিত নেতাকর্মীরা দ্রুত নির্বাচনী দেশের জন্য মঙ্গল যশোরে বললেন ফখরুল। জুরাইনে পুলিশ অটোরিকশা চালক সংঘর্ষ, ৩ ঘণ্টা অবরোধে ট্রেন চলাচল বন্ধ। তৃতীয় পক্ষের ইন্ধন দেখছে পুলিশ ও স্থানীয়রা। পুলিশ ফোর্স আমরা এখানে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করি। অটোরিকশা মালিকরা, শ্রমিক লীগ নামধারী যারা আছে এরাই মূলত ষড়যন্ত্র করতেছে। 5 দেশে ভ্রমণের সতর্কতা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের স্ক্যাম সেন্টারগুলো জিম্মি করে কাজ করানোর অভিযোগ। বরগুনায় বিনা চাষে রিলে পদ্ধতিতে গমের আবাদে সাফল্য, 3 ফসলিতে রূপান্তর হচ্ছে জমি, স্বল্প ব্যয় কৃষিতে নতুন সম্ভাবনার হাতছানি। নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা অব্যাহত রাখবে রাশিয়া, ইউক্রেন হামলার দায় স্বীকার পুতিনের, শর্ত সাপেক্ষে ট্রাম্পের সাথে বসার আগ্রহ। এবং অ্যান্টিগা টেস্টের প্রথম দিনে টাইগারদের ক্যাচ মিসের মহড়া, নার্ভাস 90-তে আউট লোই ও অ্যাথেনেস, ক্যারিবীয়দের সংগ্রহ 5 উইকেটে 250 রান। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে, সঙ্গে আছে আমি কাজী আশা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। গুমের সাথে জড়িতরা বিশ্বের কোথাও রাজনীতিতে ফিরতে পারেনি, শেখ হাসিনা পারবেন না, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রাজধানীতে গুমের জবানবন্দি ও স্মৃতির প্রতিরোধ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে গুম থেকে ফিরে আসা ব্যক্তি এবং গুমের শিকার পরিবারের সদস্যরা আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে গুম আইন করার দাবি জানান। কারো হাতে বাবার ছবি, কেউ বা স্বামীর ছবি বুকে নিয়ে অপেক্ষা করছেন অশ্রু নয়নে। 5 আগস্ট নতুন সূর্য উদিত হলেও গুমের শিকার এসব পরিবারে এখনো ঘোর আমাবস্যা। শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরে আয়োজিত গুমের জবানবন্দি ও স্মৃতির প্রতিরোধ অনুষ্ঠানে গুমের শিকার পরিবারগুলোর এমন উপস্থিতি। বিভীষিকাময় সেসব দিনের স্মৃতিচারণ করেন আওয়ামী লীগ সরকারের আয়নাঘর থেকে ফিরে আসা ব্যক্তিরা। স্বজনদের ফেরানোর দাবি জানান গুমের শিকার পরিবারের সদস্যরা। ক্যান্টনমেন্টে ডিজিএফআই অফিসে নিয়ে যাওয়া হয়েছে, এরকম আমাদেরকে কিন্তু ইনফরমেশন দিয়েছে। দেওয়ার পরে পরবর্তী যখন আমরা নেক্সট স্টেপ কি বা এর পরে উনি কোথায় আছেন বা এখন কি হচ্ছে এই বিষয়গুলো তখন আর ওনাদেরকে ট্রেস করা যাচ্ছে না, যারা আমাদের সাথে যোগাযোগ করছিল। সবকিছু পরিকল্পনার পিছনে ছিল শেখ হাসিনা নিজে। গুমের যে কষ্ট, এটা যে গুম হয় সে পরিবার জানে। আর আমি যখন গুম ছিলাম, প্রতিটা কান্না চিৎকার মনে হতো আমার ভাইকে ধরে নিয়ে এসে। আমি দীর্ঘ 5 বছর 3 মাস প্রায় 4 মাস পর আমার সৌভাগ্য বলতে হবে যে আমি প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, অগ্রাধিকার দিয়ে প্রতিটি গুমের ঘটনার বিচার করবে সরকার। আমরা প্রত্যেকটার বিচার করতে চাই, আমরা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের এটা অঙ্গীকার যে বাংলাদেশের প্রত্যেকটা গুম আমরা এটা ইনভেস্টিগেট করব এবং এটার আওতায় বিচারে আসবে। আমাদের গভর্নমেন্ট এটা নিয়ে কাজ করছে, এটা আমাদের টপ প্রায়োরিটি। জানান, পৃথিবীর কোথাও গুমের সাথে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারে না, বাংলাদেশেও শেখ হাসিনা রাজনীতি করতে পারবেন না। বাংলাদেশে কেন, যে সমস্ত জায়গায় গুমে যারা জড়িত ছিল তারা জীবনে পলিটিক্সে ফিরতে পারে নাই, এবং হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না। এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে 3,500-এর বেশি গুমের ঘটনা তথ্য প্রাপ্তির কথা জানান শফিকুল আলম। গুমের শিকার সবাইকে প্রতিবাদ জারি রাখার আহ্বানও জানান তিনি। তাদের সবার জন্য আমরা দাঁড়াই। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।
304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আবারও কি সক্রিয় রাজনীতিতে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া? দলীয় কর্মসূচিতে কি আবারও সরব হবেন আপোষহীন এই নেত্রী? সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন অংশ নেয়ার পর থেকে এসব আলোচনা ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। দলীয় নেতাদের প্রত্যাশা সুস্থ হয়ে শিগগিরই রাজনীতিতে সক্রিয় হবেন বেগম জিয়া। আর বিশ্লেষকরা বলছেন, বেগম খালেদা জিয়ার সক্রিয় উপস্থিতি দেশের রাজনৈতিক সংকট উত্তরণে মাইলফলক হিসেবে কাজ করবে। সাইফুল ইসলামের রিপোর্ট। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণ যেন পাল্টে যাওয়া দৃশ্যপটেরই প্রতিচ্ছবি। দেশজুড়ে আলোচনার কেন্দ্রে বলা যায় টক অব দ্য কান্ট্রি ছিল খালেদা জিয়ার নাম। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত বেশ হাসিখুশি স্বতঃস্ফূর্ত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী। এরপর থেকেই প্রাণ ফিরেছে বিএনপি নেতাকর্মীদের মাঝে। দলীয় প্রধানকে ঘিরে নতুন উদ্দীপনায় নতুন স্বপ্ন দেখছেন তারা। এমন বাস্তবতায় নানা মহলে আলোচনা হচ্ছে, আবারও কি সক্রিয় রাজনীতিতে ফিরছেন খালেদা জিয়া। আমার উপস্থিতি সবসময় অনুপ্রেরণা জাতির জন্য, এবং জাতি সে প্রত্যাশায় থাকে। সুতরাং সেটার জন্য তো সবাই তাকিয়ে আছে আমরা। সেটা তো সবাই, শুধু বিএনপি না, সারা দেশের মানুষ। বেগম খালেদা জিয়ার এই উপস্থিতিটা, রাজনীতি অঙ্গনে উপস্থিতিটা, এটা নতুন করে উজ্জীবিত করবে, অনুপ্রাণিত করবে এবং জনগণ রাজনীতির প্রতি আস্থা ফিরে পাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অনেকদিন থেকেই ডায়াবেটিস, আর্থাইটিস সহ নানা জটিল রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন। বদলে যাওয়া বাস্তবতায় অনুকূল পরিবেশ ফিরলেও মাঠের রাজনীতি করা কি কষ্টসাধ্য হবে না তার জন্য? ওনার চিকিৎসা ভালো হোক, সবাই দোয়া করছেন। উনি ফিরে যদি আবার স্বাস্থ্য ওনাকে পারমিট করে, ইনশাআল্লাহ উনি তো আমাদের মধ্যে রাজনৈতিক অবস্থানে আবার ফিরে আসবেন। উনি তো এখনো দলের চেয়ারপারসন, এবং তারেক রহমান সাহেবের ওনার অনুপস্থিতিতে দলকে একেবারে অন্য উচ্চতায় নিয়ে গেছে। উনি যখন সুস্থ হয়ে ফিরবেন এবং আমাদের যখন স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে যখন যাবেন, জনসভায় যাবেন, কোনো অনুষ্ঠানে যাবেন, তখন তো আরও মানুষ আরও উজ্জীবিত হবে, অনুপ্রাণিত হবে, দলের মধ্যে ঐক্য হবে এবং আস্থা বাড়বে, জনগণের কাছে আমাদের গ্রহণযোগ্যতা আরও বেড়ে যাবে। রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, অসুস্থতা নিয়ে যেভাবে তিনি সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন তা দেশের রাজনীতিতে নিঃসন্দেহে এক নতুন বার্তা। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া একটা অনিবার্য একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং তার বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে তিনি সেখানে গিয়েছেন। এটি আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি। এবং বলেন, পতিত শেখ হাসিনা সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলায় কারাবরণ করলেও দেশের সাধারণ মানুষের কাছে আপোষহীন নেত্রী হয়েই টিকে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। নির্বাচন যত দ্রুত হবে দেশের জন্য ততই মঙ্গল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাসী নয়, গণতন্ত্রের খোলসধারী। সে কারণেই তারা গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। যশোর জেলা পরিষদ মিলনায়তনে বিএনপি আয়োজিত সুধীর সমাবেশে তিনি এসব কথা বলেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুক্রবার রাতে যশোর জেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন, যত দ্রুত নির্বাচন হবে দেশের জন্য ততই মঙ্গল। সেই নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই, কারণ এই নির্বাচন যত দ্রুত হবে সমস্যাগুলো তত কমে যাবে। নির্বাচিত সরকার যখন ক্ষমতায় থাকবে, তাদের দায়িত্বে থাকবে, তাদের শক্তি হবে আলাদা, তার শক্তি হবে জনগণের কাছে। আমার অনুরোধ থাকবে এই সরকারের কাছে, জনগণের কাছে এবং ছাত্রদের কাছে। আওয়ামী লীগের আলোচনা করে ফখরুল বলেন, তারা গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। এই দেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে আমাদের দলই বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে। আওয়ামী লীগ সেই ভয়, সে আবহাওয়া পরিবর্তন করেছিল যেন কেউ কথা বলতে না পারে, যে কারণে কেউ কথা বলতে পারে। গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, 5 আগস্টের গণ অভ্যুত্থান একদিনের কোনো বিষয় নয়, বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে 16 বছরের আন্দোলনের ফল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগম।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয় জামায়াত বলে জানালেন জামায়াতের সেক্টর জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিকেলে মেহেরপুরে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সংস্কারের পর যৌক্তিক সময় নির্বাচন হবে। হতে হবে অবাধ, নিরপেক্ষ, যেটাকে ফ্রি ফেয়ার বলি, ক্রেডিবল হতে হবে, পার্টিসিপেটরি হতে হবে, ইনক্লুসিভ হতে হবে। তো এইটা হতে গেলে ন্যূনতম এই 15 বছরে রাষ্ট্রযন্ত্রের সমস্ত অর্গানগুলো করাপ্ট হয়ে গেছে, পলিটিসাইজ হয়েছে। এটাকে রিফর্ম না করে এই অবস্থায় নির্বাচন করলে সেই নির্বাচন কিন্তু ওই 14, 18, 24-এ আমরা যেমন ভোট দিতে পারি এমন ভোটই হবে। এই কারণে আমরা সংস্কার চেয়েছি আগে। আমাদের উপরে যে জুলুম করা হয়েছিল, সরকার অন্যায়ভাবে করেছিল, তা আমি নিজের জন্য যেটা পছন্দ করি না, আর একজনের জন্য আমি তো সেটা পছন্দ করি না। হ্যাঁ, তবে জাতিকে আমরা এটা বলেছি, যারা এত নিষ্ঠুর, যারা মানুষ হত্যা করে নাচানাচি করে, তাদের কোনো গণতান্ত্রিক অধিকার আছে কিনা, তারা ভোটে আসবে কিনা, পিপল উইল ডিসাইড, জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে। পুলিশ আর ব্যাটারি চালিত অটোরিকশা চালক সংঘর্ষে ফের রণক্ষেত্র রাজধানীর জুরাইন। শুক্রবার প্রায় ঘণ্টা 3 প্রধান সড়ক ও রেল লাইন অবরোধ করে রাখে তারা। এতে বেশ কিছু সময় বন্ধ থাকে ঢাকা পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল। পরে স্থানীয়দের সহযোগিতায় চালকদের মূল সড়ক থেকে বিতাড়িত করে পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। পুলিশের ধারণা, ধারাবাহিকভাবে এসব ঘটনায় থাকতে পারে তৃতীয় পক্ষের ইন্ধন। শুক্রবার সকাল 11:15টায় জুরাইনে রেল ও সড়ক পথ অবরোধ করে ব্যাটারি চালিত রিকশা চালকরা। পরে চালকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। বন্ধ হয়ে যায় সকল ব্যবসা প্রতিষ্ঠান। পরে স্থানীয় রাজনীতিবিদরা পুলিশকে সহযোগিতায় এগিয়ে এলে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পিছু হটে আন্দোলনকারীরা। হাজার হাজার মানুষের সমস্যা হচ্ছে, আমাদের সাধারণ মানুষের ব্যবসার ক্ষতি হইতাছে, রাস্তা চলাচল করতে, নামাজ পড়তে যেতে পারতাছি না। হ্যাঁ, অনেক কষ্ট হইতাছে। আশেপাশে মার্কেট, দোকানপাট, ফুটপাত সব পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং তারা রিক্সা চালকেরা এটা লুটপাট করার চিন্তা ভাবনা করছিল। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ। আন্দোলনে চালকদের ছদ্মবেশে তৃতীয় পক্ষ সুযোগ নিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশ বলছে তদন্তে বের হবে সব। শ্রমিক লীগ নামধারী যারা আছে এরাই মূলত ষড়যন্ত্র করতেছে এই দেশটাকে, আমাদের দেশটাকে, স্বাধীন দেশটাকে অস্থিতিশীল করার জন্য। আমরা এই অটো চালক শ্রমিকদের ছদ্মবেশে বিভিন্ন স্বার্থান্বেষী মহলের কিছু লোকজন এদিকে প্রবেশ করেছে বলে মনে হয়। তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। শুক্রবার 3টার পর সড়ক ও রেল অবরোধ তুলে নেওয়া হলে দুপুরের পর স্বাভাবিক হয় ট্রেন চলাচলও। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বিশ্বের 5টি দেশে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সতর্ক বার্তা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দেশ 5টি হল থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া। মন্ত্রণালয়ের সতর্ক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের প্রবাসী কিছু অসাধু ব্যক্তি বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান, কম্পিউটার অপারেটর, টাইপিস্ট, কল সেন্টার অপারেটর সহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে। তবে স্ক্যাম সেন্টারগুলো বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদেরও জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। বরগুনার তালতলীতে বিনা চাষে রিলে পদ্ধতিতে গমের আবাদ করে সফলতা পাচ্ছেন কৃষক। এই পদ্ধতিতে গম চাষাবাদে 3 ফসলিতে রূপান্তর হচ্ছে জমি। এতে ব্যয় কম হওয়ায় উপকূলীয় কৃষকদের সামনে হাতছানি নতুন সম্ভাবনার। এই পদ্ধতি দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সুমন শিকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
বরগুনার তালতলী উপজেলার শারিকখালী এলাকায় মাঠ জুড়ে দোল খাচ্ছে আধা পাকা আমন ধান। এই অবস্থাতেই ধানের মাঠে সেচ দিয়ে জমিতে ছিটিয়ে দেয়া হচ্ছে গমের বীজ। ধান খেতে গম ছিটানো বিষয়টি রহস্যময় লাগলেও এভাবেই রিলে পদ্ধতিতে বিনা চাষে গমের আবাদ করা হয়। শুষ্ক মৌসুমে উপকূলের অনাবাদী জমিতে এই পদ্ধতিতে গম চাষে গবেষণা চালান স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী ডক্টর মৃন্ময় গুহ নিয়োগী। সফলতাও পান 20 জন কৃষক। জমিটা যদি শুকনো থাকে তাহলে জমিতে একটু সেচ দিয়ে ভিজাইয়া তারপরে বৃষ্টি হালান লাগে। এইভাবে যদি আমার মতো কৃষক যদি মনে করেন সবাই দেয় তাহলে আমার মনে হয় যে এই দেশে আবাদি জমিগুলো থাকবে না। তাদের সাফল্য দেখে এই পদ্ধতিতে গম চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয়রা। গম চাষের পর খুব সুন্দর গম হয়েছে। আমাকে দেখা দেখি অন্য বহুত মাসে আমার মানে আর কি গম ফালাইতে আছে আসোয়া জমিতে আর কি। এই পদ্ধতিতে জমির লবণাক্ততা হ্রাস পায়। দেশব্যাপী ছড়িয়ে দিতে পারলে উপকূলীয় 4,39,000 হেক্টর জমিতে 13 লাখ টন গম উৎপাদন করা সম্ভব বলছেন এই বিজ্ঞানী। কমপক্ষে হলেও একটি ফসল অনায়াসে তারা ঘরে তুলতে পারবে এবং আমি মনে করি দেশের খাদ্য নিরাপত্তায় এটা যথেষ্ট একটা বিশাল অবদান রাখবে। কৃষি বিভাগ বলছে এই পদ্ধতিতে গম চাষে কৃষকদের পরামর্শ দিয়ে সহায়তা করা হচ্ছে। সারা দেশে ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আমরা যে মাঠ পর্যায়ে আমাদের যারা উপসহকারী আছে এবং উপজেলা কৃষি অফিসে যেখানে আমাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা হয়, সেখান থেকে আমরা বিভিন্নভাবে কৃষকদের মাঝে গমের আবাদ বৃদ্ধি করার জন্য অব্যাহত প্রচেষ্টা চালাই যাচ্ছি। দেশে প্রতি বছর গমের চাহিদা 75 লাখ টন, উৎপাদন হচ্ছে 11 থেকে 12 লাখ। রিলে পদ্ধতিতে গম উৎপাদন বাড়াতে পারলে আমদানি নির্ভরতা ও রাজস্ব ব্যয় কমবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে সবজির বাম্পার ফলন হয়েছে। শঙ্খ নদীর চরের সবজি দোহাজারি বাজার হয়ে সরবরাহ হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। একই সাথে সীতাকুণ্ডের সবজির পাশাপাশি উত্তরবঙ্গের সবজি চট্টগ্রামের বাজার দখল করায় কমছে দাম। তবে নতুন আলু 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে বেশিরভাগ সবজির দাম অনেক বেশি হওয়ায় হতাশ ক্রেতারা। চট্টগ্রামে শীতকালীন সবজিতে ভরে গেছে কৃষকের মাঠ। শঙ্খ নদীর চরে এবারেও সবজির আবাদ হয়েছে। শীতের সকালে নৌকায় করে এইভাবে কৃষকরা সবজি নিয়ে আসছেন দোহাজারি বাজারে। বেগুন, মূলা, ফুলকপি সহ নানা রকমের সবজির বড় হাট বসে দোহাজারিতে। সেখান থেকে প্রত্যন্ত অঞ্চলে সবজি সরবরাহ করেন ব্যাপারীরা। তবে চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারে সবজির সরবরাহ বাড়ায় কমেছে বেশিরভাগ সবজির দাম। 25 থেকে 35 টাকা কেজিতে বিক্রি হচ্ছে মূলা, 30 থেকে 35 টাকায় বিক্রি হচ্ছে বরবটি, 40 থেকে 60 টাকা কেজি বেগুনের দাম, টমেটো 100 থেকে 120 টাকা কেজি। সবজি সরবরাহ আসলে এখন মোটামুটি ভালো, সামনে আরো ভালো হবে। আপনার মেহেরপুর যখন পুরোপুরি চালু হয়ে যাবে তখন আপনার সবজি কিন্তু দামটা অনেক কমে যাবে। এখন কিন্তু চুয়াডাঙ্গারটাই আসতেছে মোটামুটি। এদিকে ভারত থেকে পর্যাপ্ত আলু আমদানি হলেও নতুন আলু বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি। আগের মৌসুমের আলু 65 থেকে 70 টাকা কেজিতে বিক্রি হওয়ায় হতাশ ক্রেতারা। তবে অন্যান্য সবজির দাম কমায় স্বস্তি ফিরেছে কিছুটা, যদিও পাইকাররা বলছেন ভিন্ন কথা। আলুর দামটা তো বুঝতেই পারছেন, এটা সিন্ডিকেটের ব্যাপার, এগুলো তো সবসময় বাড়তেই থাকে। এখনো তো 70 থেকে 75 টাকা দেয় পুরাতনটা, নতুনটা তো ধরাই আলোচনার বাইরে। সরবরাহ মোটামুটি বাজারে ভালোই আছে, কিন্তু দামটা কোনো দিকে কম নাই। আগে 50 টাকা আলু ছিল, এখন 65 টাকা। আলুটা তো এখন যেটা বেসিক্যালি লোকালটা শেষ, পুরোটা এখন মুন্সিগঞ্জের উপর ডিপেন্ডেন্ট। তো মুন্সিগঞ্জ থেকে কৃষক থেকে ব্যাপারে নিয়ে হাত বদল হয়ে আলুটা আসার কারণে আলুর রেটটা আমরা একটু বাড়তে পারছি আর কি। পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে সবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেশি হওয়ায় ক্ষোভ যাচ্ছেন ভোক্তারা। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।
বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। মা করছে রান্না, খেলাধুলা আর না, চল গিয়ে দেখি মা রাঁধছে কি। ও নুডলস, হ্যাঁ কোকোলা নুডলস, তৈরি নিমিষে ঝটপট সহজে, ঝামেলা নেই কোনো, খেতে মজাদার। কোকোলা নুডলস, কোকোলা নুডলস। সড়ক হোক নিরাপদ, স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। কাজ শেষ হওয়ার 5 বছরেও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা যায়নি মুন্সিগঞ্জের শ্রীনগরে 34 কোটি টাকা ব্যয়ে নির্মিত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির। শিক্ষক সংকট সহ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে নানা অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের। প্রায় 34 কোটি টাকা ব্যয়ে 2015 সালের 10 জুন শুরু হয় আইএইচটির নির্মাণ কাজ, যা শেষ হয় 2019 সালের ফেব্রুয়ারিতে। কিন্তু গত 5 বছরেও চালু হয়নি মুন্সিগঞ্জের ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির পূর্ণাঙ্গ কার্যক্রম। একাডেমির 4 বিভাগের প্রতি সেশনে 208 শিক্ষার্থী ভর্তি হওয়ার কথা থাকলেও মাত্র 86 জন নিয়ে চলছে ল্যাবরেটরি ও রেডিওগ্রাফি বিভাগ। ডিপার্টমেন্ট প্রধান সহ 6 জন করে 12 জন শিক্ষক থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র 3 জন। সরকারি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও আমরা সরকার থেকে যেটুকু সুবিধা পাওয়ার কথা ওই সুবিধাগুলো আমরা পাচ্ছি না। মেইন সমস্যা হচ্ছে আমাদের মূলত টিচার নাই, পর্যাপ্ত পরিমাণে আমরা ক্লাস পাইতেছি না। বৃষ্টির সময় দেখেন এখানে প্রায় হাঁটু সমান কাদা থাকে, যা আমাদের শিক্ষার্থীদের জন্য যেমন দুর্ভোগ তৈরি করে, তেমন নতুন শিক্ষার্থী যারা এখানে স্বপ্ন নিয়ে ভর্তি হতে আসে তাদের স্বপ্ন ওই রাস্তাতেই মাটি হয়ে যায়। ডাক্তারের যেমন অবদান আছে, নার্সেরও অবদান আছে, তেমনি আমাদের মেডিকেল টেকনোলজিস্টদেরও অবদান আছে। কিন্তু ওই জায়গা থেকে আপনি দেখেন মানে আমাদের মেডিকেল টেকনোলজিস্টদেরকে কোনো মূল্যায়ন করতেছে না। শিক্ষার্থীদের পদচারণায় দিনভর প্রতিষ্ঠানটি সরগরম থাকলেও সন্ধে নামলেই নিরাপত্তা কর্মী সংকটে আতঙ্ক বাড়ে। ভীতিকর পরিস্থিতির সাথে লড়াই করেন নারী শিক্ষার্থীরা। আমরা নিজেরা পড়াশোনা করি, আমাদের পড়াশোনা ব্যতীত আমরা যদি নিজেদের নিরাপত্তা নিজেদেরই দিতে হয়, তাইলে আমরা এখানে কেন ভর্তি হইছি? কোনো রকম কোনো সিকিউরিটি গার্ড নাই, আমাদের কোনো রকম অসুবিধা হতেই পারে, এজন্য সবাই আমরা সবসময় ভয়ে থাকি। শিক্ষক সংকটের কথা স্বীকার করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নানামুখী উদ্যোগের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আমরা রাত্রে বেলাটা খুবই সিরিয়াস ভাবে রাখি, যেন আমাদের হোস্টেলে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ব্যাপার না হয়। এবং রাতে 12টার পরে একজন চৌকিদার আমরা স্থানীয়ভাবে রেখেছি, যিনি আমাদের এই জায়গাটা টহল দেয় এবং একই সাথে স্থানীয় প্রশাসনের সাহায্য করছে। সরকারি বেসরকারি হাসপাতালে টেকনোলজিস্ট সংকট কাটাতে এসব প্রতিষ্ঠানের উপর বিশেষ নজর না দিলে আগ্রহ হারাবে এ খাতের শিক্ষার্থীরা, এমনটাই বলছেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এক্সেলেন্স ইন কোয়ালিটি। পিরোজপুরের বিভিন্ন ঘাটে 2 বছর ধরে অকেজো পড়ে আছে কোটি কোটি টাকা মূল্যের ফেরি ও পল্টন, অথচ ফেরির অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। পিরোজপুর থেকে গোলাম মোস্তফার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সেতু চালুর পরপরই বন্ধ হয়ে যায় কুমিরমারা বেকুটিয়ে নৌরুটে ফেরি চলাচল। এতদিন পরও ফেরিগুলো ব্যবহারের পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। টগরা ফেরিঘাটেও একইভাবে পড়ে আছে অব্যবহৃত ফেরি ও পল্টন। দীর্ঘদিন অযত্ন অবহেলায় মরিচা ধরে ফেরিগুলো প্রায় অকেজো। অব্যবহৃত ফেরি যেন গবাদি পশুর খড় ও গোবর শুকানোর জায়গায় পরিণত হয়েছে। চুরি হয়ে যাচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। প্রচুর পড়ে আছে, এই যে এখানে একটা পল্টন পড়ে পয়সা যাইতে আছে বা ইংরেজিও পরে পোলা বানিয়ে লই যা, যে জন্য ভাগ পায় এন্ডে লই যা সরকারি জিনিস। স্থানীয়দের অভিযোগ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাটে এখনো নৌকা দিয়েই চলছে নদী পারাপার। তাই দ্রুত অচল ফেরিগুলো মেরামতের দাবি তাদের। ঘাট আছে, ওই ঘাটে নিয়ে কাজ করে নিয়ে দিলে আমাদের ভালো হবে, লোকজনের ভালো হবে, চলাফেরা করতে পারবে। তো যেখানে দেখা যায় যে ট্রলার চলে বা লঞ্চ চলে, ওইখানে যদি এগুলো নিয়ে যদি রাখা যায় তো দেখা যায় যে মানুষ চলাচল করতে পারে। সড়ক ও জনপথ বিভাগ বলছে তাদের দায়িত্ব শুধু সচল ফেরি রক্ষণাবেক্ষণ করা। 6টি ঘাটে কত ফেরি অকেজো হিসেব নেই তাদের কাছেও। ব্যবহার অনুপযোগী যে 2-1টি পন্টুন বা ফেরির অংশবিশেষ রয়েছে সেগুলিকে যথাযথ সরকারি বিধান মেনে অকশনের মাধ্যমে প্রক্রিয়া করার জন্য আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট যে ফেরি বিভাগ রয়েছে তাদেরকে পত্রের মাধ্যমে জানিয়েছি। ফেরিগুলো ব্যবহার উপযোগী করা গেলে কমতো জনদুর্ভোগ, আসতো সরকারি রাজস্ব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। নগরবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্রস্থল মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। ছুটির দিনগুলোতে বাড়ে দর্শনার্থীদের সংখ্যা। আগের চেয়ে ভিতরের পরিবেশ সুন্দর হওয়ায় স্বস্তিতে আগত দর্শনার্থীরা। তবে প্রাণীর সংখ্যা বাড়ানোর দাবি জানান তারা। গার্মেন্টস কর্মী আবুল বাশার ছুটির দিনে স্ত্রী সন্তানকে নিয়ে ঘুরতে এসেছেন চিড়িয়াখানায়। সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুরে দেখেন বাঘ, হরিণ, জেব্রা সহ নানা প্রাণী এবং পাখি। আবুল বাশারের মতো ছুটির দিনে আরো অনেকেই পরিবার নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন। আগের চেয়ে ভেতরের পরিবেশ সুন্দর এবং হকারের দৌরাত্ম্য না থাকায় স্বস্তি প্রকাশ করেন তারা। পশু পাখি সবাই দেখলাম, মোটামুটি ভালো লাগে, পরিবেশ খুবই ভালো লাগলো, কোনো সমস্যা হয়নি। আজকে প্রথম ঘুরতে আসছি বাচ্চা নিয়ে, খুব ভালো লাগছে। তবে দর্শনার্থীদের অভিযোগ আগের চেয়ে কমেছে প্রাণী এবং পশুর সংখ্যা। দাবি জানান প্রাণী এবং পাখির সংখ্যা বৃদ্ধির। কার সাথে আসছো? মামা, বাবা। কেমন লাগছে তোমার? ভালো লাগছে। হরিণের পরিমাণ ভালো আছে, কিন্তু বাঘ, সিংহ এগুলোর পরিমাণ কম দেখলাম। আগে যখন আসছি তখন তো অনেক পরিবেশ বলা যায় খারাপই ছিল, এখন তো অনেকটাই আপগ্রেড এবং পরিষ্কার পরিচ্ছন্ন আগের চাইতে। দিনে দিনে রাজধানীতে বিনোদন কেন্দ্র কমে যাওয়ায় উদ্বেগ জানান দর্শনার্থীরা। দাবি জানান চিত্ত বিনোদনের সুযোগ সুবিধা বৃদ্ধির। নাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিশ্বের একমাত্র স্বীকৃত চক্ষু চিকিৎসা শিক্ষা ও সার্জিক্যাল উড়ন্ত চক্ষু হাসপাতাল অরবিস এখন চট্টগ্রামে। 12 দিনের সফরে আসা এই বিশেষায়িত হাসপাতালটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নিয়ে চক্ষু চিকিৎসক ও এ খাতের অন্য পেশাজীবীদের সরাসরি অস্ত্রোপচার সহ অন্যান্য প্রশিক্ষণ দিচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের শেষ প্রান্তে অবস্থান নেয় এই উড়োজাহাজটি সাধারণ কোনো উড়োজাহাজ নয়, এটি আস্ত একটি হাসপাতাল। বাংলাদেশে 11তম সফরে এসেছে উড়ন্ত বিশেষায়িত চক্ষু হাসপাতাল অরবিস। সারা দেশ থেকে আসা চক্ষু বিশেষজ্ঞদের হাতে কলমে সার্জারি ও রোগী সেবা প্রশিক্ষণ দিচ্ছেন এই হাসপাতালের চিকিৎসকরা। এখানে আমরা আগে কাজগুলো শিখছি, দেন আমরা এটা মানুষের চোখে অ্যাপ্লাই করব। এক্ষেত্রে রোগীরা অনেক বেনিফিটেড হবে ইনশাআল্লাহ। এখানে আর্টিফিশিয়াল আইতে সার্জারির বিভিন্ন স্টেপ আমাদেরকে দেখানো হচ্ছে। রোগীর চোখে হাত দেওয়ার আগে আমাদেরকে কিভাবে সতর্ক থেকে করতে হবে। আমরা একটা নকল চোখের উপর দিয়েও করতে পারি, অনেকে হলো ওয়েট ল্যাবে ছাগলের চোখের উপর দিয়ে করছে। স্থানীয় চিকিৎসকদের দক্ষতা বাড়ানো এবং বাংলাদেশের চক্ষু স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি করাই এই প্রকল্পের উদ্দেশ্য বলে জানান অরবিসের পরিচালক। We work through a combination of staff, clinical staff, and also volunteers who will come for 1 week or 2 weeks to assist us in delivering the training. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আমন্ত্রণে চট্টগ্রামে পঞ্চবারের মতো এসেছে উড়ন্ত হাসপাতালটি। 17 নভেম্বর থেকে 28 নভেম্বর পর্যন্ত এই হাসপাতালে সারা দেশের 200 ডাক্তার নার্সদের প্রশিক্ষণ দেয়া হবে। Training to local eye care professionals everywhere it goes. Our goal is to provide training to those local eye care professionals so they can build the skills they need to save sight in local communities like those here in Bangladesh. এর আগে প্রথমবার 1985 সালে এবং সর্বশেষ 2017 সালে উড়ন্ত হাসপাতাল বাংলাদেশে আসে। এটি বিশ্বের একমাত্র সম্পূর্ণ স্বীকৃত বিমানভিত্তিক চক্ষু শিক্ষাদান হসপিটাল। বাংলাদেশে প্রশিক্ষণ শেষে অরবিসের পরবর্তী গন্তব্য রুয়ান্ডা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর কাছে সংসদে নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধি নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটি। এ সময় সংখ্যালঘু সমস্যার স্থায়ী সমাধানে অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানায় তারা। একই সাথে সরকারের কাছে হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে সংবিধান ও নির্বাচন পদ্ধতির সংস্কারের দাবি জানায় হিন্দু মহাজোট। এই অধিকারকে স্বীকার মধ্যে 5 জনের বিরোধিতায়
সাংগঠনিক বা যে কোনো দুর্বল জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগ ব্যবস্থায় মুসলিমরা তাদের প্রতিনিধি নির্বাচন করে স্থায়ী সমাধানের কোন প্রস্তাব উত্থাপন করে দ্বিতীয় হচ্ছে সাম্য এবং ব্রিটিশ সংবিধান বিশেষ প্রাদেশিক পরিষদের 30% আসন। যদি বর্তমান সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাণের দাবি জাতীয় সংসদ স্থানীয় সরকার সহ সর্বক্ষেত্রে আসন সংরক্ষণ ও পৃথক নির্বাচন ব্যবস্থা মেনে না নেয় তাহলে হিন্দু সম্প্রদায় কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং ভোট কেন্দ্রে যাবে না। আমরা চিরকাল শুধু ভোট ব্যাংক হয়ে থাকবো, মানুষের ভোট দিয়ে দেবো, আমরা কোনো প্রতিনিধিত্ব করতে পারবো না, তাহলে এই ভোট আমরা দেব না। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসের আসন বরাদ্দকে কেন্দ্র করে সাধারণ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার বিকেলে নগরের ১৬ শহর রেল স্টেশন এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে ছাত্রাবাসের আসন বরাদ্দ নিয়ে বৃহস্পতিবার শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলায় ৭ জন আহত হয়। শিক্ষার্থীরা হামলার জন্য ছাত্রদলকে দায়ী করলেও অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদলের পলিটেকনিক ইনস্টিটিউট শাখার নেতারা। নিউজ 24 এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।